হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি আজকে তোমাদের নতুন একটা লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞানের ক্লাস নিয়ে। দেখো, আজ হচ্ছে 3 তারিখ, মানে 3rd of July। 3rd of July তোমাদের এক্সাম আছে 14th of July। আর যদি আমি কাউন্ট করি তাহলে 14 থেকে 3rd মানে 11 ডে রিমেনিং আছে। তো একদিন তো তোমার এক্সামই, 14 তারিখে তোমার এক্সামই 14th July। তাহলে তোমাকে যদি আমি কাউন্ট করলে একদম এক্স্যাক্টলি, তাহলে 10 ডেজ রিমেনিং আছে। কতদিন রিমেনিং আছে? 10 ডেজ। এবার দেখো, এই যে 10 দিন বাকি আছে পরীক্ষার, এই সময় যদি আমি কোনো নতুন কনসেপ্ট করাই, ওয়ার্থলেস, মিনিংলেস, কোনো মিনিংই নেই তার। তার থেকে বরঞ্চ এখন যদি আমি র্যাপিড রিভিশন করি, তাহলে বেটার হবে না? ধরে নাও, যেমন আমরা মেন টপিক গুলো কভার করে নিয়েছি, ঠিক। এখন আমাদের যে রিমেনিং ছোট ছোট টপিক আছে, যেমন কি অভিব্যক্তি, অভিযোজন, ঠিক, এগুলো থেকে কোশ্চেন একটা বা দুটোই আছে, ঠিক, কিন্তু কোশ্চেন খুব ইজি আছে। মানে কি বলতো, এটা তোমার ওই যে বলো, ধরো তোমাকে খাবার জিনিস দিয়েছে, তো অনেক খাবার জিনিসে কি হয়, কোনো ডিফিকাল্ট হয় খেতে, কোনোটা ইজি হয় খেতে। তাই এটা একদম রসগোল্লার মতো, খালি নিবা ব্যাস দিয়ে দিবা, ঠিক। তো দেখো, যাতে করে জিনিসটা ইজি হয়ে যায়, ইজি টু ইট হয়ে যায়, সেই জন্য আমি তোমাকে কোশ্চেনের মাধ্যমে সলভ করে দিব, ঠিক। এই চ্যাপ্টার থেকে আমি তোমাকে, মানে ওই যে অভিব্যক্তি বা ইভ্যালুয়েশন থেকে 15খানা কোশ্চেন করাবো। কটা? 15 কোশ্চেন করাবো। আর আমি বলছি, এই 15 কোশ্চেন আসলে কোশ্চেন একটা আসবে, আর এই 15টার মধ্যেই আসবে। এর বাইরে তুমি কোশ্চেন দেখে নেবা, প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেনও 21, 22, 23-এ আসেনি। যে কটা করাবো কোশ্চেন আমি, তার মধ্যে প্রিভিয়াস ইয়ারটা ইনক্লুডেড থাকবে, আর দেখবা এই বছরও এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা কোন কোন চ্যাপ্টার পড়ছি? প্রথমে অভিব্যক্তি বা ইভ্যালুয়েশন। কি পড়ছি আমরা? অভিব্যক্তি বা ইভ্যালুয়েশন, ঠিক। দেখো, অভিব্যক্তি বা ইভ্যালুয়েশন কি? প্রথম কথা হচ্ছে কি, অভিব্যক্তি বা ইভ্যালুয়েশন হচ্ছে কি, ধরো না, যখন মানুষ প্রথমে তো মানুষ ছিল না, প্রথম কথা। তো জীবের উৎপত্তি কোথায় হয়েছিল? জীবের উৎপত্তি প্রথম হয়েছিল কোথায়? একটা গরম জল, যাকে বলে কি হট ডাইলিউট স্যুপ। কি বলে? হট ডাইলিউট স্যুপ। মানে বহু বছর আগে, না গল্পের মতো তোমাকে যদি আমি রিপ্রেজেন্ট করি, তো বহু বছর আগে পৃথিবী কি ছিল? একটা জ্বলন্ত জীবাশ্ম বল। কি জ্বলন্ত একটা, ধরো না ফুটবল একটা কল্পনা করো। কি কল্পনা করো? একটা ফুটবল। এবার ধরো না পুরো ফুটবলটা আগুনে জ্বলছে, এরকম ছিল কে? পৃথিবী। এরকম ছিল কে? পৃথিবী। ওর মধ্যে কোথাও একটু জল এসেছিল, যাকে বলছে। আর সে সময় দেখো, পুরোটা যদি আগুনের গোলা হয়, তার মধ্যে যদি জল আসে, তাহলে সেটাও কি হবে? গরম হবে। সেই জন্য সেই জলটাকে কি বলতো? হট ডাইলুট স্যুপ। স্যুপ কেন বলতো? কারণ ওর মধ্যে ডিফারেন্ট কাইন্ড অফ কি হতো, কেমিক্যাল গুলো মিক্স থাকতো। যেমন আমরা স্যুপ খাই না, স্যুপের মধ্যে কি দেয়, অনেকে ভেজ স্যুপ খায়, নন ভেজ স্যুপ খায়, অনেক জিনিস কেমিক্যাল মিক্স করে দেয় না স্যুপের মধ্যে, স্যুপ বানানোর জন্য। ঠিক তেমনই গরম জল, ঠিক, গরম জলের মধ্যে কেমিক্যাল মিক্স করি, তাহলে কি তৈরি হয়? স্যুপ। তো সে সময় পৃথিবীকে একটা কি বলা হতো? জ্বলন্ত বল। আর ওর মধ্যে যে জলগুলো থাকতো, জ্বলন্ত বলের মধ্যে যে বহু বছর পর জল তৈরি হয়েছিল, সেটাকে কার সাথে কম্পেয়ার করা হয়েছিল? হট ডাইলুট স্যুপ। কে বলেছিল? হট ডাইলুট স্যুপ। যদি এই টার্মটা আসবে না, তোমাদের সিলেবাসে নেই, যদি আসে যে হট ডাইলুট স্যুপ টার্মটা কে ইউজ করেছিল, তাহলে বলবা কে? হেলডেন। কে করেছিল? ওপারিন এন্ড হেলডেন। দুটো সায়েন্টিস্ট মনে রাখবা, দুই ভাই, ঠিক, দুই ভাই। কে? ওপারিন এবং হেলডেন। আবার বলছি, ওপারিন এবং হেলডেন নামে দুটো সায়েন্টিস্ট ছিল, যারা প্রথম কি বলেছিল, যে যে পৃথিবীটা হচ্ছে, সেটা হচ্ছে কি, দেখো, হট হট ডাইলুট। ডাইলুট মানে কি? গুলে থাকা। হট ডাইলুট স্যুপ মানে এই পৃথিবীটা যেটা যখন প্রথমে এসেছিল, তখন তার মধ্যে কি ছিল? গরম জল ছিল, যার মধ্যে অনেকগুলো কেমিক্যাল, আরএনএ, ডিএনএ, প্রোটিন সবকিছু লোকগুলো ছিল। ওই জন্য নাম কি ছিল? হট ডাইলুট স্যুপ। কে বলেছিল এটাকে? ওপারিন। ওপারিন নামে একটা সায়েন্টিস্ট ছিল, ওপারিন। আর কে বলেছিল? হেলডেন। ওপারিন আর হেলডেন। এটা তোমাদের সিলেবাসে নাই, এটা আছে কোথায় স্যার? ক্লাস 11 আছে। কোথায় আছে স্যার? ক্লাস 11, ঠিক। ছাড়ো, বাদ দাও। চলো আসো আমাদের মেইন টপিকে। তো ইভলিউশন কি স্যার? ইভলিউশন হচ্ছে কিভাবে একটা সিম্পল অর্গানিজম কমপ্লেক্স হলো। আবার বলছি, কিভাবে একটা সিম্পল অর্গানিজম কমপ্লেক্স হলো, মানে কোন একটা সরলতম জীব কিভাবে জটিল জীব, যেমন আমরা কি মানুষ, আমরা কি জটিল জীব। মানে আমাদের বডি কি নিতে হচ্ছে? অনেকগুলো কোষ কি নিতে হচ্ছে? কলা। অনেকগুলো কলা কি নিতে হচ্ছে? অর্গান কি নিতে? অর্গান সিস্টেম, মানে অঙ্গ বা অঙ্গতন্ত্র। অর্গানকে বলে অঙ্গ, আর অর্গান সিস্টেমকে বলে কি? অঙ্গতন্ত্র। আর অনেকগুলো অঙ্গতন্ত্র নিয়ে কি রয়েছে? একটা মানব দেহ বা হিউম্যান বডি, ঠিক। তার মানে কি, ধীরে ধীরে কোষ থেকে মানব দেহ আস্তে আস্তে কি হয়েছে? আস্তে আস্তে কমপ্লেক্সিটি বেড়েছে, তার মানে কি? জটিলতা বেড়েছে। তাহলে এই যে সরল থেকে জটিলতম জীব তৈরি হয়েছে, এই যে সরল থেকে জটিলতম জীব তৈরি হয়েছে, এই সরল থেকে জটিল জীব তৈরি হওয়ার প্রসেসটাকে কি বলছে? অভিব্যক্তি বা ইভলিউশন। কি বলছে? অভিব্যক্তি বা ইভলিউশন। তাহলে আমি যদি এক কথা অভিব্যক্তিকে বলি, তাহলে কি হবে? যে প্রক্রিয়ায় সরলতম জীব জটিলতর জীবে কনভার্ট হয়েছিল, যে প্রক্রিয়ার মাধ্যমে সরলতম জীব জটিলতম জীবে কি হয়? পর্যায়ক্রমিক পরিবর্তন হয়েছিল। কি? পর্যায়ক্রমিক। পর্যায় মানে কি? এই পরিবর্তন খুব ধীরে ধীরে হয়। এই পরিবর্তনগুলো কি হয়? খুব ধীরে ধীরে। তার মানে ধীরে ধীরে একটা পরিবর্তনের মাধ্যমে সরলতম জীব কঠিন জীবে ট্রান্সফার হয়েছিল, যাকে বলছিল কি? অভিব্যক্তি বা ইভলিউশন, ঠিক।
কনসেপ্ট বুঝে গেছো, চ্যাপ্টার বুঝে গেছো, ঠিক। চলে আসো দেখো প্রথম কোশ্চেন, ইভলিউশন শব্দটি প্রবর্তন করে। দেখো যখনই যখনই ইভলিউশন শব্দটার কথা আসবে, তো ইভলিউশনের যে ডেফিনেশন, যেটা আমি তোমাকে এখন বললাম, যে সরল জীব থেকে জটিল জীব তৈরি হচ্ছে। ইভলিউশনের মাধ্যমে কি হচ্ছে? সরল জীব থেকে জটিল জীব তৈরি হচ্ছে। আবার বলছি, ইভলিউশনের মাধ্যমে সরলতম জীব থেকে জটিলতম জীব তৈরি হচ্ছে। তো সরল থেকে জটিলের যে তৈরি, এই প্রসেসটাকে কি বলছে? ইভলিউশন বা অভিব্যক্তি। ঠিক, এই কথাটা প্রথম কে ইউজ করেছিল? স্পেন্সার। কি করেছিল? স্পেন্সার। স্যার স্পেন্সারের ফুল ফর্ম কি? হ্যাভার্ড স্পেন্সার। কি? হ্যাভার্ড স্পেন্সার। আমি দেখো লিখে দিচ্ছি, কি? হ্যাভার্ড স্পেন্সার। তাহলে হ্যাভার্ড স্পেন্সার ছিল প্রথম সায়েন্টিস্ট বা প্রথম বিজ্ঞানী, যে প্রথম ইভলিউশন শব্দটি কি করেছিল? প্রবর্তন করেছিল। ল্যামার্ক কি করেছিল? স্পেন্সার ইভলিউশনটাকে আবিষ্কার করেছিল বা প্রবর্তন করেছিল। এর উপরে কাজ করেছিল কে? ল্যামার্ক আর ডারউইন। কে কাজ করেছিল? ল্যামার্ক আর ডারউইন। কিন্তু এরা শব্দটাকে প্রবর্তন করেনি। শব্দটাকে প্রথম প্রবর্তন কে করেছিল? স্পেন্সার। কি নাম? হ্যাভার্ড স্পেন্সার। তাহলে প্রথম যে সায়েন্টিস্ট কি ইভলিউশন শব্দটির প্রবর্তন করেন, কে করেছিল? হ্যাভার্ড স্পেন্সার। তার মানে হ্যাভার্ড স্পেন্সার প্রথম ইভলিউশনটাকে বানিয়েছিল, তারপরে ইভলিউশনটাকে আরো বিস্তারে আলোচনা কে করেছিল? ল্যামার্ক করেছিল আর ডারউইন করেছিল। ঠিক, তাহলে এখানে आंसर কি হবে? স্পেন্সার। কেন হবে স্পেন্সার? কারণ স্পেন্সার ইজ দ্য ফার্স্ট সায়েন্টিস্ট হু ডিসকভার অর দ্যাট ইউজ দ্য টার্ম অফ ইভলিউশন। স্পেন্সার ছিল প্রথম বিজ্ঞানী যে ইভলিউশন শব্দটা ব্যবহার করেছিল। সেকেন্ড কোশ্চেন দেখো, সেকেন্ড কথা, জীব সৃষ্টির প্রথম উপাদানটি হলো, মনে রাখো আমি একটা গল্পের মাধ্যমে বলছি, যখন পৃথিবীটা মানে ওই জ্বলন্ত বলের মতো ছিল না, জ্বলন্ত বলের মধ্যে ছিল, তারপর আস্তে আস্তে কি হলো? পৃথিবীটা ঠান্ডা হতে শুরু করলো। প্রথমে একটা ফুটবলকে ভিজুয়াল করো, একটা ফুটবলকে কল্পনা করো, একটা ফুটবল আগুনের বল, একটা ফুটবল, ঠিক আছে? এবার ধরো না, উইথ টাইম কি হবে? আগুনটা কমতে থাকবে না? ঠিক তেমনি পৃথিবীর সময়ের বাড়ার সাথে সাথে পৃথিবীটা কি হতে থাকলো? ঠান্ডা হতে থাকলো। আর যখনই পৃথিবীটা ঠান্ডা হতে থাকলো, জ্বলন্ত বলটা ঠান্ডা হতে থাকলো, তখন ডিফারেন্ট কাইন্ড অফ গ্যাস তৈরি হলো। কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই গ্যাসগুলো তৈরি হলো। ঠিক, আবার বলছি, যখনই সে জ্বলন্ত বলটা ঠান্ডা হলো, তখন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন তৈরি হলো। ঠিক, এইবার এই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এরা কি করলো? একে অপরের সাথে রিঅ্যাকশন করা শুরু করলো। এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এরা কি করলো? একে অপরের সাথে রিঅ্যাকশন করা শুরু করলো। দিয়ে কি বানাতে শুরু করলো? কি বানালো? বানালো কি? অ্যামোনিয়া, NH3। আর কি বানালো? ওয়াটার, অ্যামোনিয়া, ওয়াটার। ঠিক, এই অ্যামোনিয়া আর ওয়াটার কি করলো? এই অ্যামোনিয়া এন্ড ওয়াটার কি করলো? নিজেদের মধ্যে রিঅ্যাকশন করলো। আর প্রথম যে কি বানালো, তাকে বলছে কি? RNA। কি বানালো? RNA, যাকে কি বলে? নিউক্লিয় প্রোটিনও বলে। যাকে কি বলে? নিউক্লিয় প্রোটিনও বলে। তাহলে প্রথম যদি বলে কোশ্চেন যে জীব সৃষ্টির প্রথম উপাদানটি কি হলো, জীব সৃষ্টির প্রথম উপাদানটি কি হলো, সেটা হবে কি? RNA। তার মানে কি? RNA সবার প্রথমে তৈরি হয়েছে। আর RNA কি ছিল? সিঙ্গেল স্ট্র্যান্ডেড। RNA কি ছিল? সিঙ্গেল স্ট্র্যান্ডেড বা একতন্ত্রী। এরকম দুটো RNA তৈরি হয়েছে। ধরো না, প্রথমে কে তৈরি হলো? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কখন তৈরি হলো? যখন পৃথিবীটা ঠান্ডা হলো অল্প। ঠিক, তারপরে এই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনটা তৈরি হলো, আর কি করলো? একে অপরের সাথে কম্বাইন করলো। কম্বাইন করে কি বানালো? অ্যামোনিয়া, ওয়াটার। কি? অ্যামোনিয়া, ওয়াটার। এই অ্যামোনিয়া, ওয়াটার পরস্পরের সাথে যুক্ত হয়ে কি বানিয়েছিল? প্রথম RNA বানিয়েছিল। কি বানিয়েছিল? RNA। কোনো বইকে নিউক্লিয় প্রোটিনও লেখা আছে, RNA কে কি লিখছে? নিউক্লিয় প্রোটিনও লিখছে। ঠিক, তো প্রথম কে তৈরি হয়েছিল? RNA। প্রথম কে তৈরি হয়েছিল? RNA। তারপরে দুটো RNA একে অপরের সাথে যুক্ত হয়ে কি বানিয়েছিল? DNA বানিয়েছিল। কি বানিয়েছিল? DNA বানিয়েছিল। কিন্তু এখানে কোশ্চেন কি বলেছে? জীব সৃষ্টির প্রথম উপাদান, প্রথমটা কি হবে? RNA। প্রথম কি হবে? RNA। প্রথম কি হবে? RNA। ঠিক, দেখো এবার দেখো আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম। দেখো যেমন আমরা আগে কি ছিলাম, আমাদের কি আগে পূর্বপুরুষ কে ছিল? অ্যাপস বলে ওটাকে, বা অ্যাপ বলে। ঠিক, তো আগে মানুষ কিরকম ছিল? এরকম। তারপর হলো কিরকম? এরকম। তারপর হলো কিরকম? এরকম। তারপর হলো কিরকম? একদম সোজা। ঠিক, তারপরে হলো কি? মডার্ন। ঠিক, তার মানে হচ্ছে কি যে উইথ টাইম, সময়ের সাথে মানুষ কি করছে? নিজেকে পরিবর্তন করছে। সময়ের সাথে মানুষ কি করছে? নিজেকে পরিবর্তন করছে। ঠিক তেমনি ঘোড়ারও পরিবর্তন হয়েছিল। ঘোড়া প্রথমে এরকম ছিল, গাধার মতো। ঘোড়া কার মতো ছিল? গাধার মতো। তারপরে কার মতো হলো? একটু বেশ হোমরা চোমরা হয়ে আস্তে আস্তে পরিবর্তন করে একটা প্রপার ঘোড়া শেপ নিল। ঠিক, তো তার মানে ঘোড়ারও সময়ের সাথে অনেকগুলো স্টেজ আছে। এই যে ঘোড়ার যে বিবর্তন, এই যে ঘোড়ার যে বিবর্তন, সেটাই তো অভিব্যক্তি। সরলতম থেকে জটিলতম হলো। ঠিক, এটাই তো অভিব্যক্তি। তো এই যে ঘোড়ার যে অভিব্যক্তি, তারও ডিফারেন্ট নাম আছে। তো সবার যেটা আধুনিক ঘোড়া, এখন যেটা আমরা জানি ঘোড়া, তাহলে কি বলে? ইকুয়াস বলে। কি বলে? ইকুয়াস। ঠিক, কি বলে? আধুনিক ঘোড়ার নাম কি? ইকুয়াস। আর সবার পুরনো ঘোড়া, তার নাম কি? ইওহিপ্পাস। তার নাম কি? তার নাম হচ্ছে কি? ইওহিপ্পাস। আবার বলছি, সব থেকে পুরনো ঘোড়ার নাম কি ছিল? ইওহিপ্পাস। কি নাম ছিল? ইওহিপ্পাস। আর সব থেকে আধুনিক ঘোড়ার নাম কি হলো? ইকুয়াস। কি নাম হলো? ইকুয়াস। আবার রিপিট করছি, সব থেকে আধুনিক ঘোড়াকে
ইকুয়াস। ইকুয়াস আমার সাথে বলো কি, সব থেকে আধুনিক ঘোড়ার নাম কি? ইকুয়াস। আর সব থেকে পুরনো ঘোড়ার নাম কি? ইওহিপ্পাস। কি নাম ছিল? ইওহিপ্পাস। আর তার মাঝখানে অনেকগুলো ভাগ আছে, মিলিচি হিপ্পাস, মেসো হিপ্পাস। ঠিক, তো মিলিচি হিপ্পাস, মেসো হিপ্পাস কি ছিল তার মাঝখানে। আর সবার থেকে আধুনিক কে? ইকুয়াস। আর সব থেকে পুরনো কে? ইওহিপ্পাস। কোশ্চেন দেখো এবার কি বলেছে। আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম হলো, এখনই বলো আধুনিক ঘোড়াকে কি বলে? ইকুয়াস। কি বলে? ইকুয়াস। তো ইকুয়াস খোঁজো। ইওহিপ্পাস। ইওহিপ্পাস কি সবার পুরনো, যদি বলতে এখানে যে সবার সব থেকে পুরনো ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম হলো, তাহলে হচ্ছে কি? ইওহিপ্পাস। কিন্তু এখানে কি বলছে? আধুনিক বলেছে। আধুনিক মানে কি? সব থেকে কারেন্টলি, সেটা হচ্ছে কি? ইকুয়াস। বললাম না? তাহলে ইকুয়াস হচ্ছে কি? সব থেকে আধুনিক ঘোড়া। ইকুয়াস হচ্ছে কি? সব থেকে আধুনিক ঘোড়া। 4 নম্বর কোশ্চেন দেখো, জীবন্ত জীববাষ্পের উদাহরণ হলো। দেখো জীবন্ত জীববাষ্পের উদাহরণ তোমাদের সিলেবাসে একটাই আছে, যাকে বলে কি? যাকে বলে কি? আচ্ছা, জীবন্ত জীববাষ্পটা কি? দেখো ধরে নাও কয়েকশো বছর আগে একটা প্রজাতি ছিল, ঠিক? এবার ওই প্রজাতিটা কয়েকশো বছর আগে যেমন ছিল এখনো বেঁচে আছে এবং সেরকমই আছে। বোঝো ভালো করে। একটা জীব ছিল, ঠিক, একটা কোন একটা প্রাণী বা জীব ছিল, বা উদ্ভিদ হতে পারে। এবার ধরে নাও সেটা কয়েকশো বছর আগে যে ফর্মে ছিল, এই এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরেও ওই ফর্মেই আছে। মানে ওর মধ্যে কোনো অভিব্যক্তি বা ইভলিউশন হয়নি, অথচ জীবন্ত আছে আবার। ব্যাপারটা বুঝে রাখো, কি বলছি আমি, যে কয়েকটা উদ্ভিদ বা প্রাণী আছে এরকম যারা কয়েকশো বছর আগে যেমন ছিল বর্তমানে সেরকমই আছে। মানে ওদের মধ্যে কোনো ইভলিউশন বা অভিব্যক্তি হয়নি। অথচ আমরা জানি যে ইভলিউশন বা অভিব্যক্তি না হলে কি হয়? নেচারে সার্ভাইভ করতে পারে না, কিন্তু তারা অথচ সার্ভাইভ করে আছে। তার মানে এদেরকে নাম হলো কি? যেহেতু এরা জীবন্ত আছে, এদের নাম কি হলো? জীবন্ত। আর জীববাষ্প মানে কি? অপরিবর্তনীয়। তাহলে জীবন্ত আছে, অপরিবর্তনীয় আছে, এজন্য কি বলে? জীবন্ত জীববাষ্প। তা জীবন্ত জীববাষ্প কি? কিছু কিছু জীব আছে যারা কয়েকশো বছর আগে যে ফর্মে ছিল, মডার্ন ডেটে মানে এখনো সেই ফর্মেই আছে এবং জীবন্ত অবস্থায় আছে, তাদেরকে কি বলে? জীবন্ত জীববাষ্প বলে। ঠিক, এক্সাম্পল কি হবে স্যার? এক্সাম্পল হয় কি? প্লাটিপাস। এক্সাম্পল কি হয়? জীবন্ত জীববাষ্পের উদাহরণ হলো কি? প্লাটিপাস। আর আরেকটা জিনিস মনে রাখবা, আমরা কি ম্যামালস? তো কেন আমরা ম্যামালস কেন? কারণ আমাদের ম্যামারি গ্ল্যান্ড আছে। যাদের 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 স্তনগ্রন্থি আছে, মানে স্তনগ্রন্থিকে কি বলে ইংরেজিতে? ম্যামারি গ্ল্যান্ড। যাদের যাদের স্তনগ্রন্থি আছে তাদেরকে কি বলে? ম্যামালস বলে। কি বলে? ম্যামালস বলে। এই প্লাটিপাসটা হচ্ছে এক ধরনের কি? ম্যামালস। ম্যামালসকে বাংলায় কি বলে? স্তন্যপায়ী। কি বলে? স্তন্যপায়ী প্রাণী। তারা আমরাও কি? স্তন্যপায়ী। ঠিক তেমনি প্লাটিপাসটাও কি? স্তন্যপায়ী বা ম্যামালস, যেটা কি এক ধরনের জীবন্ত জীববাষ্প। তার মানে কয়েকশো বছর আগে প্লাটিপাসটা যে অবস্থা ছিল, আজও প্লাটিপাস কি আছে? সেই অবস্থাতেই আছে। মানে ওর মধ্যে কোনো চেঞ্জ হয়নি, অথচ বেঁচে আছে। আবার বেঁচে আছে বলে তো জীবন্ত। ঠিক, তার মানে যে জীবটা বহু বছর আগে যে ফর্মে ছিল, কারেন্ট ডেটে সেই ফর্মেই আছে এবং জীবন্ত অবস্থায় আছে, তখন তাকে কি বলবো? আমি জীবন্ত জীববাষ্প বলবো। ঠিক, এক্সাম্পল কি হলো? প্লাটিপাস। এক্সাম্পল কি হলো? প্লাটিপাস। ঠিক, এখানে কি ছিল দেখো, বাকি অপশন গুলো দেখে নাও। সেমুলিয়া হচ্ছে একটা কি? মিসিং লিঙ্ক। সেমুলিয়া হচ্ছে কি? একটা মিসিং লিঙ্ক। ঠিক না? দুটো প্রজাতির মধ্যে কানেকশন করে। এখানে তোমাদের কোনো দরকার নেই, কোনোটাই নয়, অপশন হবে না। আর আর্কিওপটেরিক্স হচ্ছে কি? বলে দিচ্ছি এখানে, দেখো এখানেই বলে দিচ্ছি। আর্কিওপটেরিক্স কি? একটা মিসিং লিঙ্ক। কি? একটা জীববাষ্প। দেখো জীববাষ্প কি আর জীবন্ত জীববাষ্প কি? যদি কোনো জীব বহু বছর আগে যা ছিল এখনোই তাই আছে, কোনো চেঞ্জ হয়নি, কিন্তু এখন সেটা বেঁচে নেই, তাকে বলে জীববাষ্প। কিন্তু যদি কোনো জীব বহু বছর আগে যা ছিল এখনো তা আছে, অথচ বেঁচে আছে, তাকে বলে জীবন্ত জীববাষ্প। তো যদি জীবন্ত জীববাষ্পের ধরন জিজ্ঞেস করে, তাহলে অ্যান্সার হবে কি? প্লাটিপাস, যেটা কি এক ধরনের স্তন্যপায়ী বা ম্যামালস। আর যদি বলে জীববাষ্পের উদাহরণ দাও, শুধু জীববাষ্প, জীবন্ত জীববাষ্প না, শুধু জীববাষ্প, তাহলে অ্যান্সার হবে কি? আর্কিওপটেরিক্স। যদি জীববাষ্পের কথা বলে, কি কার কথা বলে? দেখো আমি লিখে দিচ্ছি, জীববাষ্প। কি? জীববাষ্পের কথা বলে, তাহলে সেটা হবে কি? আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্স আরেকটা জিনিস বলে, মিসিং লিঙ্ক। নোট করো, কি বলে? মিসিং লিঙ্ক। এখান থেকে কোশ্চেন আসবে, কি আসবে? মিসিং, MISING, মিসিং লিঙ্ক, মানে এখন সেটা পাওয়া যায় না। ঠিক, এই জন্য কি বলে? মিসিং লিঙ্ক। ঠিক হয়েছে। দেখো আমি এবার 5 নম্বর কোশ্চেনটা নিয়ে আসছি। কি আসছে এবার? 5 নম্বর কোশ্চেনটা নিয়ে আসবো। দেখো 5 নম্বর কোশ্চেনটা হলো, দেখো 5 নম্বর কোশ্চেন আমরা কি পড়বো? যে বিজ্ঞানী ল্যামার্ক, কি বললাম আমরা? বিজ্ঞানী ল্যামার্ক কোন বইয়ের মধ্যে অভিব্যক্তি তত্ত্বটি প্রকাশ করেন? তার মানে ল্যামার্ক কে ছিল? একজন অভিব্যক্তির বিজ্ঞানী ছিল, যে কি করেছিল? যে অভিব্যক্তির সম্বন্ধে একটা বই লিখেছিল, সে বইটার নাম জিজ্ঞেস করেছে। তো কি বলেছে? বিজ্ঞানী ল্যামার্ক কোন বইয়ের মধ্যে অভিব্যক্তি তত্ত্ব প্রকাশ করেন? প্রথম হচ্ছে অরিজিন অফ স্পিসিস। অরিজিন অফ স্পিসিস একটা বই, ঠিকই বলেছে, কিন্তু এটা কে লিখেছে? ডারউইন লিখেছিল। কে লিখেছিল? ডারউইন নামে একটা বিজ্ঞানী ছিল, সে লিখেছিল। এখানে কার কথা বলেছে? ল্যামার্ক। তো ল্যামার্কের লেখা বইটার নাম কি? ফিলোসফিক জুওলজিক। আবার বলছি, ফিলোসফিক মানে কি? বাহ্যিক। আর জুওলজিক মানে কি? অ্যানিমালের ব্যাপার লিখেছিল। যেন কি বলছে? ফিলোসফিক জুওলজিক। কি বলেছিল?
ফিলোসফিক জুওলজিক, ঠিক, ফিলোসফিক জুওলজিক। তার আবার বলছি, ল্যামার্কের লেখা বইটির নাম কি? ফিলোসফিক জুওলজিক। কি? ফিলোসফিক জুওলজিক। বারবার বলছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 2022 মনে হয় এসছে এটা, ঠিক, চেক করে নেবো একবার। দেখো নেক্সট কোশ্চেন, অর্জিত গুণাবলীর বংশানুসরণ মানে একটা জেনারেশন যে ক্যারেক্টার গুলোকে পাই, ধরুন আমি সাইকেল চালাতে পারতাম না, আমি সাইকেল চালানো শিখলাম, তারপর এই যে ক্যারেক্টারটা কি হবে, নেক্সট জেনারেশনে যাবে, ঠিক। তো এই যে অর্জন করা একটা বৈশিষ্ট্য, নেক্সট জেনারেশনে চলে যাবে, এই কথাটা কে বলেছিল? এটাকেই বলে কি? অর্জিত গুণাবলীর বংশানুসরণ। মানে কি, যে তুমি গুণাবলীটা তুমি অর্জন করবা, সেটা বংশানুক্রমে কি হয়ে যাবে? ট্রান্সফার হয়ে যাবে। এই কথাটা কে বলেছিল? এই কথাটা বলেছিল কে? ল্যামার্ক বলেছিল। কে বলেছিল এটা? ল্যামার্ক বলেছিল। কি বলেছিল এটা? ল্যামার্ক। আবার বলছি, যদি বলে যে অর্জিত বৈশিষ্ট্যের অর্জিত গুণাবলীর বংশানুসরণ মানে অর্জিত বৈশিষ্ট্যগুলি ট্রান্সফার, কে বলেছিল এটা? ল্যামার্ক বলেছিল। হুগো দে ভ্রিজ বলেনি, ডারউইন বলেনি, ভাইসম্যান বলেনি, ঠিক। কে বলেছিল এটা? ল্যামার্ক। আজকে থেকে মনে রাখবা, অর্জিত বৈশিষ্ট্যের কি? অর্জিত গুণাবলীর বংশানুসরণ। আবার বলছি, অর্জিত গুণাবলীর বংশানুসরণ মানে কি? অর্জিত বৈশিষ্ট্যগুলোকে এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে ট্রান্সফার হয়ে যাবে। অর্জিত বৈশিষ্ট্যগুলি অটোমেটিক্যালি এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে ট্রান্সফার হয়ে যাবে। এই কথাটা কে বলেছিল? ল্যামার্ক বলেছিল, ঠিক। দেখো, ডারউইন ভ্রমণ সংক্রান্ত জাহাজটির নাম কি? দেখো, ডারউইন কি করেছিল, ঠিক, একটা আইল্যান্ড ছিল, আইল্যান্ডটার নাম কি ছিল? গ্যালোপাগোস আইল্যান্ড। নামটা মনে রাখো, আমি এখানে লিখিনি। নামটা হচ্ছে কি? গ্যালোপাগোস। কি? গ্যালোপাগোস আইল্যান্ড, ঠিক। আইল্যান্ড তো দেখোই না, ওই যে ধরো না, বিশাল সমুদ্রের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ, ওকে বলে আইল্যান্ড, ঠিক। তো ডারউইন কি করেছিল? এই গ্যালোপাগোস আইল্যান্ড যে ছিল, সেই গ্যালোপাগোস আইল্যান্ডে কি করেছিল? ভ্রমণ করেছিল একটা জাহাজে করে। ডারউইন কি করেছিল? অভিব্যক্তির সম্বন্ধে তথ্য আনার জন্য ডারউইন অভিব্যক্তির সম্বন্ধে বা ইভলিউশনের সম্বন্ধে তথ্য আনার জন্য একটা আইল্যান্ডে গেছিল, যার নাম কি? গ্যালোপাগোস আইল্যান্ড। কি নাম? গ্যালোপাগোস আইল্যান্ড। ওখানেও গেছিল জানো কিসের জন্য? একটা পাখির খোঁজে, ঠিক। সেই পাখিটার নাম কি? ফিঞ্চ। কি? ফিঞ্চ বলো, ফিঞ্চ। তার ফিঞ্চ নামে একটা পাখি ছিল, সে পাখিটার খোঁজ করতে ডারউইন কোথায় গেছিল? এই গ্যালোপাগোস আইল্যান্ডে, ঠিক। এবার গেছিল কি, আইল্যান্ডে যেতে গেলে কি লাগবে? জাহাজ লাগবে। তার মানে ডারউইন এই যে বইটা লিখেছিল অভিব্যক্তির উপরে, অরিজিন অফ স্পিসিস নামে যে বইটা লিখেছিল, সেটা সম্পূর্ণ জাহাজের ভ্রমণ কাহিনীর উপরে বেস করে। তো যে জাহাজটার নাম কি ছিল? ডারউইনের ভ্রমণ সংক্রান্ত জাহাজটির নাম কি? ঠিক, আর্থবোট হবে না, HMS বিগল। অ্যান্সার কি হবে? কি? HMS, ফুল ফর্ম জানতে হবে না, HMS বিগল, ঠিক। ওটা একটা বিগল শেপের ছিল, যেন বলে কি? HMS বিগল। তোমরা দেখেছো না? সবাই তো দেখেছো মনে হয়। ওই যে মাহেশমতি না কি বললো, সিনেমাটার নাম কি নাম জানো সিনেমাটার? ওটার মাহেশমতি যে বলে, বাহুবলী, ঠিক। তো বাহুবলীতে দেখবা, যখন মনে হয় পার্ট 1-এ আছে, বাহুবলী পার্ট 1-এ, যে ওই কি নাম যেন হবে, প্রভাস, ঠিক, যে বাহুবলী হবে, ক্যারেক্টারটা প্লে করবে, ও দেখবা যে একে কি নাম, যে নায়িকাটা মানে লিড ক্যারেক্টার যে আছে, যে হিরোইনটা আছে, অনুষ্কা শর্মার না সামথিং, অনুষ্কা শেট্টি বা কিছু একটা নাম। তো অনুষ্কা শেট্টিকে দেখবা যে ওর নিজের রাজ্য থেকে ওর মন জয় করে ওকে নিয়ে আসবে একটা জাহাজের মধ্যে করে, দিয়ে মাহেশমতির মধ্যে ঢুকবে, ঠিক। তো ওই যে জাহাজটা ছিল, ওইরকম জাহাজটা একটা ভিজুয়াল করো, ওই জাহাজের মধ্যে এখানে প্রভাসকে বসাও না, এখানে কাকে বসাও? ডারউইনকে বসাও, কারণ ডারউইন অনেক বেশি কাজ করেছে প্রভাসের থেকে, ঠিক আছে। তো ডারউইন যে জাহাজের মাধ্যমে গেছিল, কোথায় গেছিল? গ্যালোপাগোস নামে একটা আইল্যান্ডে গেছিল। কার খোঁজ করতে? অ্যারেঞ্জ ফিঞ্চ নামে একটা পাখির খোঁজ করতে। কি? অ্যারেঞ্জ ফিঞ্চ নামে কোনো পাখির একটা প্লেয়ার, অ্যারেঞ্জ ফিঞ্চ, ঠিক আছে। ফিঞ্চ নামে একটা পাখি ছিল, সে পাখিটার খোঁজ করতে ডারউইন গেছিল কোথায়? গ্যালোপাগোস আইল্যান্ডে। যে জাহাজে করে গেছিল তার নাম কি? HMS বিগল। মনে রাখবা, HMS বিগল, ঠিক। নেক্সট কোশ্চেন দেখো, অরিজিন অফ স্পিসিস, ঠিক। অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। আমি এখানেই বলেছি যে সামনে কোশ্চেনটা ছিল, ঠিক। অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটির প্রবক্তাকে। যখনই অরিজিন অফ স্পিসিস দেখবা, চোখ বন্ধ করে ডারউইন। এই বইটা যখন লিখে না, তখন ডারউইন কার উপরে লিখেছিল? যে জাহাজটা বললাম এখনই, HMS বিগল, তার উপরে ঘুরতে ঘুরতে বইটা লিখেছিল। তাহলে অরিজিন অফ স্পিসিস বইয়ের লেখক কে? লেখক হবে কে? দেখো, ডারউইন। ল্যামার্ক হবে না, ভাইসম্যান হবে না, স্পেন্সার হবে না। স্পেন্সার কি করেছিল? ইভলিউশন টার্ম শব্দটার প্রবর্তন করেছিল, ঠিক। ডারউইন। অ্যান্সার হবে কি? ডারউইন। তাহলে অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন কে করেছিল? ডারউইন, ঠিক। তারপরে দেখো, ভেদ বা প্রকরণ, খুবই ইম্পর্টেন্ট। ভেদ বা প্রকরণ দেখো, আমি তোমাকে একটু শর্টকাটে বলছি, আমার খুব ফেভারিট জিনিস, আমি একটু বলবোই। দেখো,
যাদের মধ্যে না সেক্সুয়াল রিপ্রোডাকশন, বুঝো সেক্সুয়াল রিপ্রোডাকশন, তো সেক্সুয়াল রিপ্রোডাকশন যেসব অর্গানিজম করে, যেসব অর্গানিজম, দেখো রিপ্রোডাকশন দু ধরনের হয়, 3-4 ধরনের হয়, তাই মেনলি তুমি মনে রাখো সেক্সুয়াল রিপ্রোডাকশন যারা করে না, যেখানে যেখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে তাদের যে মানে বেবিগুলো হবে, সেক্সুয়াল রিপ্রোডাকশনে যে বেবিগুলো হবে সেগুলো এক্স্যাক্ট কপি হয় না বাবা বা মার। আবার বলছি, যাদের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে তাদের মধ্যে থেকে যে নতুন বেবি তৈরি হচ্ছে সেগুলো এক্স্যাক্ট কপি হয় না, মানে কিছুটা হলেও ডিফারেন্স থাকে। এই যে একটা ডিফারেন্স এক জেনারেশন থেকে অন্য জেনারেশন তৈরি হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে, তো কিছু একটা ডিফারেন্স চলে আসছে, এটাকে বলে কি ভেদ বা প্রকরণ। এটাকে কি বলে? ভেদ বা প্রকরণ। আর এর রিজন হচ্ছে দুটো, একটা হচ্ছে ক্রসিং ওভার, একটা হচ্ছে কি ক্রসিং ওভার, একটা হচ্ছে মিউটেশন। একটা হচ্ছে কি ক্রসিং ওভার, একটা মিউটেশন। এখন জানতে হবে না, খালি মনে রাখবা ক্রসিং ওভার যেটা একটা কোষে জানতে হয়, ঠিক, কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার জানতে হয়। আর মিউটেশন তো জানোই, সাডেন চেঞ্জ যখন হয়, যখনই আকস্মিক পরিবর্তন হয় মানবদের, তখন যাকে কি বলে, যখনই আকস্মিক পরিবর্তন হয় তখন তাকে কি বলে, মিউটেশন বলে, ঠিক। তো আর যারা ছেড়ে দাও, সব জিনিস নিতে হবে না। তো ভেদ বা প্রকরণ তত্ত্বের প্রবক্তা কে? ডিরেক্টলি মনে রাখবা, ভেদ বা প্রকরণ তত্ত্বের প্রবক্তা কে? ডারউইন। কে? ডারউইন, ঠিক। কে? ভেদ। তাহলে ভেদ যেখানে দেখবা ভেদ সেখানে মনে রাখবা কে? ডারউইন। যেখানে ভেদ সেখানে ডারউইন। আবার রিপিট করছি একবার, দেখো ল্যামার্ক ফিলোসফিক জুওলজি, ল্যামার্কের বইয়ের নাম কি? ফিলোসফিক জুওলজি। যদি বলে অরিজিন অফ স্পিসিস কে লিখেছিল? অরিজিন অফ স্পিসিস লিখেছিল কে? ডারউইন। কে লিখেছিল? ডারউইন। আর ডারউইন যে জাহাজে গেছিল তার নাম কি? HMS বিগল, ঠিক, HMS বিগল। যদি বলে অর্জিত গুণাবলীর বংশানুসার, মানে একটা ক্যারেক্টারকে অর্জন করে সেটা পরের জেনারেশনে অটোমেটিক্যালি চলে যাবে, অর্জিত গুণাবলীর বংশানুসার, এটা কে বলেছিল? এটা বলেছিল ল্যামার্ক, ঠিক। আর যদি বলে ভেদ বা প্রকরণ, যাকে ইংরেজিতে কি বলে? ভেরিয়েশন বলে। কি বলে? ভেরিয়েশন। তো ভেরিয়েশন বা বলো বা ভেদ বলো বা প্রকরণ বলো, সে তত্ত্বের প্রবক্তা কে? সেই তত্ত্বের প্রবক্তা হচ্ছে কে? ডারউইন। লাস্ট আর দুটো কোশ্চেন আছে মনে হয়, দেখে না লাস্ট কোশ্চেন। আমি এবার 9 করলাম, যাবো কোথায়? তমের উদ্বর্তন কারকটি। দেখো এবার নেক্সট কোশ্চেন কি, 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে কি যোগ্যতমের উদ্বর্তন। মানে দেখো কি হয়, যোগ্যতমের উদ্বর্তন মানে হচ্ছে কি, যাদের মধ্যে যেসব জীবের মধ্যে কিছু ক্যারেক্টার থাকবে যেটা কি তাদেরকে নেচারে সার্ভাইভ করতে কি করবে? ফিট করবে, ঠিক, তাদেরকে বলে কি যোগ্যতমের উদ্বর্তন, ঠিক। এই যোগ্যতমের উদ্বর্তন যখনই কোশ্চেনটা দেখবা, যোগ্যতমের উদ্বর্তন, তখনই অ্যান্সার কি হবে? ডারউইন। কি হবে? ডারউইন। তাই যোগ্যতমের উদ্বর্তন কার উক্তি? ডারউইনের উক্তি। নেক্সট দেখো লাস্ট কোশ্চেন আজকের, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তাকে তোমরাই বলবা। দেখো একটু আগে আমি বলেছিলাম ভেদ, ভেদ মানে ভেদ বা কি প্রকরণ, যাকে ইংরেজিতে কি বলছিল? ভেরিয়েশন। দেখো যেসব অ্যানিমালদের মধ্যে, নট অনলি অ্যানিমাল, যেসব অর্গানিজমের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, যেসব অর্গানিজমের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, তাদের মধ্যে কি আছে? নতুন একটা ক্যারেক্টার আছে, যেটা প্যারেন্টালও না, ম্যাটারনালও না, ঠিক, মানে মার দিক থেকেও না, মার দিক থেকে পিতা বা মাতা কোনো দিক থেকে আছে, নতুন একটা ক্যারেক্টার আছে, যাকে কি বলে? ভেদ বা প্রকরণ, ঠিক। আর এটা কখন আছে? যখনই সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে, তখনই শুধুমাত্র ভেদ বা প্রকরণ আসবে। এবার দেখো যদি সময়ের সাথে কোনো একটা অর্গানিজম নতুন নতুন ক্যারেক্টার পায়, তাহলে এই যে মানে সময়ের সাথে যে নেচারের চেঞ্জ হচ্ছে, সেখানে কি করতে, সার্ভাইভ করতে কি হবে? ইজি হয়ে যাবে। মানে আমি ধরে নাও 20 বছর আগে যেমন আছি, 40 বছর পরেও আমি যদি সেরকমই থাকি, তাহলে আমার মধ্যে কি কোনো রকম এক্সচেঞ্জ আসবে? যেমন আগে দেখো, আগে কি ছিল? গুগল পে ছিল না, ফোন পে ছিল না, ডিজিটালাইজ ছিল না। আগে দোকানে যেতাম, জিনিস দাও, টাকা দিতাম, যদি না থাকতো তো কি বলতাম? বাকি পরে দিয়ে দেবো। এখন সেটা আর হয় না, এখন কি চলে এসছে? ডিজিটাল হয়েছে, গুগল পে, ফোন পে। তার মানে কি, যে যে একটা সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি ওটা একটা ভেদ বা প্রকরণ, নতুন কোনো ক্যারেক্টার এসছে, ঠিক। ঠিক তেমনি যদি কেউ নিজেকে চেঞ্জ না করে, তাহলে নেচার তো তাকে কি করবে না? একসেপ্ট করবে না। তা নেচারের যে একসেপ্ট করা, তাকে কি বলে? প্রাকৃতিক নির্বাচন। নেচার কাকে একসেপ্ট করবে? তাকে বলে কি? প্রাকৃতিক নির্বাচন। আর প্রাকৃতিক নির্বাচন কার উপর বেস করে থাকে? ভেরিয়েশন উপর। কার উপরে বেস করে থাকে? ভেরিয়েশন, যাকে বাংলায় কি বলে? ভেদ বা প্রকরণ। তার মানে যদি কোনো অর্গানিজমের মধ্যে ভেদ বা প্রকরণ হয়, যাকে ইংরেজিতে কি বলছে? ভেরিয়েশন। যদি কোনো অর্গানিজমের মধ্যে ভেদ বা প্রকরণ হয়, যাকে কি বলছে? ভেরিয়েশন, তাহলে তার মধ্যে কি দেখা যাবে? প্রাকৃতিক নির্বাচন হবে। মানে নেচার কি করবে? তাকে সিলেক্ট করবে। তার মানে যেসব অর্গানিজমের মধ্যে ভেদ বা প্রকরণ আসবে, কখন আসবে? সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে, তাদের মধ্যেই কি হবে? তারাই কি হবে? নেচারে সিলেক্টেড হবে। আর ভেদ, তার মানে কি, ভেদ বা প্রকরণ আসলে এটা হচ্ছে, তাহলে যে সায়েন্টিস্ট বা যে বিজ্ঞানী ভেদ বা প্রকরণ বলেছে, সেটাই হবে কি?
প্রাকৃতিক নির্বাচন। তো ভেদ বা প্রকরণ কে বলেছিল, মনে করো ভেদ বা প্রকরণ কে বলেছিল, ডারউইন। তার প্রাকৃতিক নির্বাচন কি হবে, ডারউইন। খুঁজো, ল্যামার্ক হবে না, স্পেন্সার হবে না, এই দেখো ডারউইন, অপশন সি। তাহলে ডারউইন হবে কি, প্রাকৃতিক নির্বাচন। তাহলে তিনটে জিনিস মনে রাখবো ডারউইনের ক্ষেত্রে। ডারউইন কি কি বলেছিল, প্রথম কথা HMS বিগল, ডারউইন। ভেদ বা প্রকরণ কে বলেছিল, ডারউইন। যোগ্যতমের উদ্বর্তন কে বলেছিল, ডারউইন। আর প্রাকৃতিক নির্বাচন কে বলেছিল, ডারউইন। ল্যামার্ক কি বলেছিল স্যার, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, মানে একটা ক্যারেক্টারকে অর্জন করলে পরের জেনারেশনে চলে যাবে, ঠিক। জাহাজের নাম কি ছিল, HMS বিগল। কোন আইল্যান্ডে গেছিল, গ্যালোপাগোস আইল্যান্ড। কার জন্য গেছিল, একটা পাখির খোঁজে, নাম কি, ফিঞ্চ। কিসে গেছিল, HMS বিগলে গেছিল। আর অভিব্যক্তি শব্দটির প্রবর্তন কে করেছিল, বিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার। কে, হার্বার্ট স্পেন্সার, ঠিক। এই ছিল তোমাদের। আচ্ছা, আধুনিক ঘোড়ার নাম কি, ইকুয়াস। সব থেকে পুরনো ঘোড়ার নাম কি, ইওহিপ্পাস। কি, ইওহিপ্পাস। ব্যাস, এই কটা মনে রাখবো, এখান থেকে কোশ্চেন কমন আসার চান্স অনেকটাই বেশি। দেখো তোমাদের জন্য আর 10টা দিন আছে, এখন আমরা চাইলেও ফালতু উল্টোপাল্টা করিয়ে লাভ নাই, ঠিক। উল্টোপাল্টা করে টাইম নষ্ট করতে লাভ নাই, যতটা দরকার পরীক্ষার জন্য ততটাই করিয়ে লাভ আছে। তো যতটা আমি করাচ্ছি তার বাইরে কোনো কোশ্চেন আসবে না। এবার দেখো 10 দিনের মধ্যে আমি তোমাকে চ্যাপ্টারটাও বলে দিচ্ছি মোটামুটি করে, কোশ্চেনও বলে দিচ্ছি, আর ওভারভিউ দিয়ে দিচ্ছি, সেটা বেটার না, নাকি আমি একটা ক্লাস নিব, আবার একটা ক্লাসে সম্ভাব্য কোশ্চেন নিয়ে আসবো, আবার আমি কি করবো, MCQ নিয়ে আসবো। এগুলো এগুলো টাইম কনজিউমিং ব্যাপার, সময় সাপেক্ষ। এখন তো সময়টা না, 10টা দিন তো সময় আছে। আজকে আমি 3 তারিখে শুট করছি, তোমার 14 তারিখে এক্সাম, মানে মাঝে 10টা দিন। তো 10টা দিনের মধ্যে আমাকে যেভাবে হোক জিনিসগুলো র্যাপ আপ করতে হবে, আর উইথ ভালো করে। যেমন এই কোশ্চেনটা দেখবা প্রত্যেকবার এসছে, ভেদ বা প্রকরণ দেখবা 2021-এর কোশ্চেন। তো যেগুলো কোশ্চেন এসছে সেগুলো তো আমি তোমাকে করাচ্ছি, ঠিক। আর এর বাইরে কোনো কোশ্চেন আসার মতো টপিকও না, এটা একটাই কোশ্চেন আসবে, এই কটার মধ্যে থেকে আসবে। চলো, ভালো লাগলে, যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আরেকটা কথা যেটা আমার সব থেকে বেশি খারাপ লাগছে, আমি একদম এভাবে বলছি খারাপ লাগছে, তার রিজনটা হচ্ছে কি, যে আমরা এত, আমি হোক বা তোমাদের হার্ষার হোক, এতটা পরিশ্রম করে নোট বানিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, পড়াচ্ছি, তোমাদেরকে বারবার বলছি টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। যদি আমরা কোনো কিছু এখানে বোঝাচ্ছি, তোমরা এখানে দেখে নিচ্ছ, আমি এখানকার ভিউ দেখে বলছি, এখানে তোমরা দেখছো, অথচ তোমরা টেলিগ্রামে জয়েন করছো না। তাহলে লাভটা কি, আমরা পড়ছি, আমরা পড়াচ্ছি, তুমি এখানে মজা পাচ্ছ, দেখে নিচ্ছ, ব্যাস ভুলে যাচ্ছ। একবার তো পিডিএফটা স্ক্রল করে দেখবা যে পিডিএফটা কি দিচ্ছে জিনিসগুলো। তো পিডিএফটা দেখার জন্য আমাদের ইউটিউবে ডেসক্রিপশন বক্সে দেখবা লিংক দেওয়া আছে টেলিগ্রামের, সেই লিংকে ট্যাপ করবা, ডিরেক্টলি চলে যাবা রূপমস বায়ো ক্লাসেসে, সেখানে গিয়ে জয়েন হয়ে যাবা, ঠিক। আমি যদি তোমাদেরকে যদি সেই কাজটাও করতে কষ্ট বলে মনে হয়, আমি তোমাদেরকে লিংকটা বলে দিচ্ছি। RS ক্লাসেস করবা, RS ক্লাসেস, RS ক্লাসেস 414, RS ক্লাসেস 414, এটা করবা, দিয়ে সার্চ করা, দেখবা একদম আমার ওই মেন চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল শো করবে, ওখানে জয়েন হয়ে যাবা। ও যত রকম PDF আছে সব সেখানে পেয়ে যাবা। আর এক্সামের কটা দিনই বাকি আছে, আজ থেকে 10 দিন বাকি, আর হয়তো 2 থেকে 3টে দিন পরে আমরা মক টেস্ট নিয়ে আসবো। ফুল মক টেস্ট তোমাদের এখানে দাঁড়িয়ে সলভ করাবো, PDF থাকবে টেলিগ্রামে, টেলিগ্রাম ছাড়া অন্য কোথাও কোশ্চেন কিন্তু পাবা না, আমি আগেই বলে দিচ্ছি। তো তোমাদেরকে PDF কিন্তু PDF যদি চাও তোমরা কোশ্চেন পেপারের, তাহলে তোমাদের কিন্তু টেলিগ্রামে জয়েন হতেই হবে। আর যদি লেকচারটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর একটা কথা তোমাদেরকে বলছিলাম, যে তোমাদের অ্যাডমিট কার্ড রিলেটেড যে ব্যাপারগুলো আছে না, সেটা কিন্তু রিসেন্টলি বেরিয়ে যাবে। মোটামুটি আজ হচ্ছে তোমার 3, মনে হয় 5-এর মধ্যে বেরিয়ে যাবে, 5 বা 7-এর মধ্যে বেরিয়ে যাবে, ঠিক। তো স্টে টিউনড, বি পজিটিভ। এবার এই বছরটা 2024-এ নার্সিং এর সিটটা শুধু তোমার আর তোমার, তুমি নিজের মধ্যে পজিটিভিটি আনো, তোমার মধ্যেই অবশ্যই সিটটা তোমাদের। চলো, বাই, থ্যাংক ইউ।